These thoughts are for him, for Rolla Barthes, meaning that I think of him and about him, not only of or about his work. এই রোলা বার্থের মৃত্যুর সেই লেখাটা। দিস থটস আর ফর হিম, ঠিক তার জন্য, ব্যক্তি রোলা বার্থের জন্য এই চিন্তাগুলো নিবেদিত। ফর রোলা বার্থ, মিনিং দ্যাট আই থিঙ্ক অফ হিম অ্যান্ড অ্যাবাউট হিম, ওই ব্যক্তি রোলা বার্থের জন্য, যে এর মানে হলো যে আমি তাকে ভাবছি এবং তার সম্বন্ধে ভাবছি। আই থিঙ্ক অফ হিম অ্যান্ড অ্যাবাউট হিম, নট অনলি অব অর অ্যাবাউট হিজ ওয়ার্ক, মানে আমরা তো লেখাকে মূলত একজন লেখাকে প্রাধান্য দিই, লেখককে অত দিই না, কিন্তু এখানে যেহেতু উপলক্ষ্যটা সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয়ত একটা পুরো সৃষ্টিকে শুধু লেখায় রিডিউসড হয়তো করা যায় না। দেয়ার ইজ নাথিং আউটসাইড দ্য টেক্সট, দেরিদা ঠিক জায়গায় সঠিক ক্লেমটা করেছিলেন। এটা একদম হাইডেগেরিয়ান প্রজেক্ট, যে লেখকের কোনো সেই অর্থে অস্তিত্ব নেই, লেখাটাই টোটাল। এবার সেটা ওই জন্য ওরা ফরাসিরা এত মালার্মে নিয়ে মাতামাতি করেছে। বার্থ নিজেও উল্লেখ করেছেন যে মালার্মে প্রথম যিনি, অন্তত ফরাসি মুলুকে ইতিহাসে, যে যিনি লেখাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন রাদার দ্যান লেখককে আর কি। হ্যাঁ, যে দিস থটস আর ফর হিম, ওই ফর হিমটা ইটালিক্সে আছে, মানে ব্যক্তি মানুষটাকে ওই ওই সর্বনামটিকে, সেই সত্তাটিকে উদ্দেশ্যে আমি এই কথাগুলো, চিন্তাগুলো উৎসর্গ করছি। ফর রোলা বার্থ, মানে এই নাম যে মানুষটার আর কি, হ্যাঁ, সেই মানুষটার নাম শরীর যা। মিনিং দ্যাট আই থিঙ্ক অফ হিম অ্যান্ড অ্যাবাউট হিম, নট অনলি অফ অর অ্যাবাউট হিজ ওয়ার্ক, শুধু তার লেখা এবং তার কাজ সম্পর্কে নয়, তাই ব্যক্তিটা সম্পর্কে। কারণ ব্যক্তি একটা দুঃখী মানুষ, তার যত বড় লেখকই হোক সে নিঃসঙ্গ, তার সেই নিঃসঙ্গ মানুষকে স্পর্শ করতে চাই আমরা, শুধু তার বিদ্যা, তার অর্জিত সাধনা বা শিল্পকে নয়। শিল্পকে ছুঁলেও তাকে পুরো ছোঁয়া হয় না, তাকে ব্যক্তিকে ছুঁতে হয়। ফর হিম, এটা ইনভার্টেড কমা, ফর হিম উদ্ধৃতি চিহ্নের মধ্যে, অলসো সাজেস্ট দ্যাট আই উড লাইক টু ডেডিকেট দিস থটস টু হিম, গিভ দেম টু হিম অ্যান্ড ডেস্টিন দেম ফর হিম। এই ফর হিম তার জন্য অর্থে, এই অর্থে যে অলসো সাজেস্ট দ্যাট আই উড লাইক টু ডেডিকেট দিস থটস, আমার খুব ইচ্ছে যে আমি এই চিন্তাগুলো তাকে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করব। গিভ দেম টু হিম, তাকে অর্পণ করব। অ্যান্ড ডেস্টিন দেম ফর হিম, এবং তার উদ্দেশ্যে ওটা প্রেরণ করব। ডেস্টিন মানে যে অজানায় পাঠাবো আর কি। সে কর্ণকে যেমন কুন্তী একটা নৌকা, একটা খোলায় মানে ভাসিয়ে দিয়েছিল, যে অজানার দিকে, সে কোথায় যাবে আমরা জানি না। বাট দে উইল নো লঙ্গার রিচ হিম অ্যান্ড দিস মাস্ট বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ মাই থট, কিন্তু সে যা আমি পাঠাবো, সে কোনো দিন তার কাছে পৌঁছবে না। এবং অ্যান্ড দিস মাস্ট বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ মাই থট, এইটাই আমার চিন্তার প্রথম শর্ত হবে, যে ওটা কিন্তু তার কাছে পৌঁছতে পারবে না। যদি পৌঁছতে না পারে, তারপরেও যে আমরা চিন্তা করছি, সেই দুঃসাহস, সেই অভিযান, সেই অ্যাবসলিউট নাথিংনেসকে এনকাউন্টার করার যে স্পর্ধা, স্পিরিট, হ্যাঁ, সেইটা আমার শুরুর মানে উপলক্ষ হচ্ছে। এইটাই আমাকে প্রথম, আমার পদক্ষেপের জায়গা হচ্ছে। ওটার কোনো মকসদ নেই, ওটার কোনো লক্ষ্যবস্তু নেই, যে যাকে লক্ষ্য করে করছি সেটা নেই, সেটা অ্যাবসলিউট নাথিং। বাট দে উইল নো লঙ্গার রিচ হিম অ্যান্ড দিস মাস্ট বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ মাই থট। এইটা বাঙালিরা কেউ লিখতে পারে না। মানে আমি শক্তির একটা লেখা এই প্রসঙ্গে পড়তেও পারি, খুব সুন্দর লেখা, মারাত্মক লেখা, ও শক্তি ছাড়া কেউ লিখতেও পারবে না। এবং শক্তি বলে নয়, বাংলা কবিতার এত ক্ষমতা আছে ভেতরে ভেতরে, যে ওটা অলৌকিক সংগঠন হয় এক এক সময়। শক্তির ওই কবিতাটার মধ্যে 3-4টে জিনিস এমন হয়েছে যেটা শক্তির ক্ষেত্রেও বিরল, অথচ শক্তির ক্ষেত্রে সুলভও। বাট দে উইল নো লঙ্গার রিচ হিম অ্যান্ড দিস মাস্ট বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ মাই থট। এটা এত সাইন্টিফিক দেরিদা, এত মুক্ত পুরুষ, এত নাস্তিক। নাস্তিক মানে পজিটিভ অর্থে, এমন নয় যে নাস্তিকতা নিয়ে দাঁত কিরমির করবো, যে আমাদের ওই
একজন প্রবীর ঘোষ না কে ছিল, সে তাকে সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত বলেছিল যে এত উৎকটভাবে ওইটা নিয়ে চেঁচামেচি করার দরকার নেই। ঠিক আছে, তুমি নাস্তিক, সুনীল নিজে একটা কট্টর নাস্তিক, মানে কালো কয়লার মতো নাস্তিক, ও নিজেকে ক্লেম করতো, সেটা আমার কাছে আপত্তিকর, কিন্তু তা সত্ত্বেও সুনীল এত ফ্লেক্সিবল লোক, সে উল্লেখ করেছিল। এই জন্য এবার হচ্ছে মাই থট দে ক্যান নো লঙ্গার রিচ হিম আর রিচ আউট অফ হিম, তার কাছে তো পৌঁছতে পারবে না, সেই অবধিও তার হাত নেই, মানে সে নগ্ন নির্জন হাত, সে পৌঁছতে পারছে না তার কাছে। ইফ এভার দে কুড হ্যাভ হোয়াইল হি ওয়াজ স্টিল লিভিং, এবং তার জীবদ্দশাতেও কোনো দিন আমি সেই আমার থট তাকে পৌঁছতে পারতো কিনা তার অবধি, মানে সেই একটা ঠিকানাহীনতা আছে, মানুষের কাছ অবধি যাওয়া যায় না, সে জীবিত অথবা মৃত। এইটা দেরিদা এত একটা ভয়ঙ্কর জায়গায় ঢুকলেন যে মৃতকে তো তুমি স্পর্শ করতেই পারছো না, জীবিতকেও আমরা স্পর্শ করতে পারি না, কারণ জীবিত নিজেই ইলিউসিভ, সে স্থানচ্যুত হয়ে বসে আছে, তাকে স্পর্শ করা খুব অসম্ভব। তুমি যতই সেন্সিটিভিটি তোমার থাকুক, সূক্ষ্মতা থাকুক, সংবেদনশীলতা থাকুক, সে একটা এলিয়েন পার্সন। আমরা দুজন যখন দুজনের কাছে যাই, একটা বিরাট অপরিচয় সেখানে কাজ করে, যেমন হৃদ্যতা অন্তরঙ্গতা কাজ করে, একটা বিরাট অপরিচয় কাজ করে। এই অপরিচয় যে কোনো দুজন মানুষের মধ্যে, মা ছেলে, স্ত্রী স্বামী, কারুর ক্ষেত্রে পুত্র পিতা, ওই অপরিচয়টা পুরোপুরি নাকচ করা যায় না বা অপসারিত করা যায় না। ওই অপরিচয়ের মধ্যেই আমাদের ঘনিষ্ঠভাবে বাঁচতে হয়, মানে অটোকথনি বলো, তারপর তোমার নাচবার, যেটা হাইডেগার বলে না, নিয়ার ডুয়েলার, কাছাকাছি আমরা থাকি প্রতিবেশী হিসেবে, কি এই অপরিচয়টা থাকে। সো হোয়ার ডু দে গো, যদি জীবিত মৃতকেও ছুতে না পারি, জীবিতকেও না ছুতে পারি, তাহলে সেটা কোথায় যাচ্ছে? আমার থট, যে চিন্তা তাকে উদ্দেশ্য করে নিবেদিত হচ্ছে, সো হোয়ার ডু দে গো, টু হুম অ্যান্ড ফর হুম, যদি সেটা যায় কোথাও, সে কোথায় যাচ্ছে, কার জন্য যাচ্ছে? টু হুম অ্যান্ড ফর হুম, অনলি ফর হিম ইন মি, তাহলে কি তার সেই কণ্ঠস্বর, সেই মৃতের কণ্ঠস্বর বা যা আমি আত্মসাৎ করেছি, সেটা আমার মধ্যেই শুধুমাত্র যাচ্ছে, মানে আমি আমাকে সম্ভাষণ করছি, আমার মধ্যে যে রোলাবার্থ রয়েছে, যে বন্ধু, যে গুরুজন, হ্যাঁ, সে কি আমার মধ্যে, তাকে যেভাবে আমি লালন করেছি, তার যে প্রতিমূর্তি, তার যে সত্য, সেটাই, তাকেই কি আমি সম্ভাষণ করছি? নিউ, মানে এখানে যেহেতু এটা অবিচুয়ারি ভাষণ এক রকমের, সেটা একটা সমাবেশ হয়েছিল, নিউ মানে একটা অডিয়েন্স রয়েছে, যে অডিয়েন্স এর অনেক লোক ইন্টিমেটলি রোলাবার্থের কাছাকাছি ছিলেন, এবং সেই উপলক্ষেই তারা জড়ো হয়েছেন। এবার হচ্ছে আমি যে সম্ভাষণটা করছি, রোলাবার্থের উদ্দেশ্যে করতে চাইছি, ব্যক্তি মানুষটাকে ছুঁতে চাইছি, যে অপসৃত, যে মৃত, যাকে আর ছোঁয়া যাবে না, তবু তাকেই, সেই ব্যক্তি সত্তাটিকে, যার উষ্ণ শরীর এক সময় আমরা দেখেছি আর কি, হ্যাঁ, তার সেন্সিটিভিটি, তার দুঃখী মরমী মানুষটাকে ছুঁতে চাইছি, অথচ সেই ছোঁয়াটা যখন সম্ভব নয়, তাহলে আমি কার উদ্দেশ্যে? আমার নিজের উদ্দেশ্যেই তাকে বলছি, স্বগত সম্ভাষণ, না নিউ, যে তোমরা অডিয়েন্সে আছো এবং তোমরা প্রত্যেকে ব্যথিত, তোমরা প্রত্যেকেই তাকে স্মরণ করতে এসছো, ইউ, আস, মানে আমরা যখন আমি তাকে তোমাদের তুমি বলছি, তখন আবার আমি একসঙ্গে অডিয়েন্স আর মঞ্চায়নের মধ্যে যে আমি ব্যক্তি সত্তাটা রয়েছি, যে এই মুহূর্তে বলছি, তখন সমস্তটা মিলে একটা সত্তা, আস। ইট ইজ নট দ্য সেম থিং, ইটস ডান সো মেনি টাইমস। এটা একই জিনিস হলো না, এটা কতবার হয়েছে যে মৃত চলে গেছে, তারপর তাকে নিয়ে আমরা সমাবিষ্ট হয়েছি। এটা আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অসম্ভব ভালো সব লেখা লিখেছেন, ওই যারা মারা গেছেন, হ্যাঁ, ওই খুব সুন্দর, এই অবিচুয়ারি, শ্রেষ্ঠ অবিচুয়ারি বাংলায় উনি লিখেছেন, পায়োনিয়ার বলা যায়। তারপর আর কেউ সেইভাবে লিখতেও পারেনি। শক্তির কবিতা পড়ব, সেটাও খুব সুন্দর। It's not the same thing, it's done so many times, and as soon as he is in another, the other is no longer the same. যেহেতু আমি যখন সম্ভাষণ করছি, ব্যক্তিটা নেই আমার মধ্যে, তার একটা সত্তা রয়েছে, যাকে আমি নিজের মধ্যে সংরক্ষণ করেছি, আর্কাইভীকরণ করেছি, একটা মানুষকে তার ক্রিয়েটিভিটি এবং তার ব্যক্তি সংস্পর্শ থেকে যা কিছু শিখেছি, যা কিছু লিটল টাচেস এবং ডিটেলস, এবং একটা মানুষের নিজস্ব শৌখিনতা, সমস্ত খুঁটিনাটি যা কিছু আমার মধ্যে একটা, যেন আমি রলাবার্থ যেহেতু আমার বন্ধু, যেমন সন্দীপন আমার বন্ধু বা কেউ আমার বন্ধু, তার সম্পর্কে আমার
আমার অনেক কিছু রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, যেটা আমার কাছে ছোট্ট একটা আর্কাইভ বা ছোট্ট একটা লাইব্রেরি ঘর, এই জাদুঘরের মতো, যেখানে আমি সব কিছু সংরক্ষণ করেছি, ওই ব্যাপারটা আর কি। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ হি ইজ অ্যানাদার, দ্য আদার ইজ নো লঙ্গার দ্য সেম। যেহেতু ওই আমি যে সংরক্ষণ করেছি যে জায়গাটা রয়েছে, তার জন্য একটা ছোট টেবিল বা কিছু এইখানে, যেমন আমরা হয় না রামকৃষ্ণ দেবের পাদুকা বা ইত্যাদি, বা শরৎচন্দ্রের বাড়িতে গেছি, তার চেয়ার, তার লেখার টেবিল, সেটা তো ওখানে রয়েছে। কিন্তু আমার কাছে কিছু স্মৃতির কিছু অবশিষ্ট আছে, সেটা মেটেরিয়ালও হতে পারে, স্পিরিচুয়ালও হতে পারে। সেটা দিয়ে, সেইটা কিন্তু সেই লোকটা নয়। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ হি ইজ ইন অ্যানাদার, মানে ওই সংগ্রহ বা ওই আমার মধ্যে যে সত্তা আমি সংরক্ষণ করছি, অ্যাজ সুন অ্যাজ হি ইজ অ্যানাদার, দ্য আদার ইজ নো লঙ্গার দ্য সেম, সেটা ওই রোলাবার্ট নয়, ওই মানুষটা নয়। আই মিন দ্য সেম অ্যাজ হিমসেলফ, মানে ওই এক্স্যাক্ট ওই মানুষটা, যেটা অপসারিত হয়েছে, যেটা থাকাকালেও যাকে ছোঁয়া যেত না, সে একদম অন্টোলজিক্যালি আমার বহির্ভূত, তাকে তার অ্যাক্সেস, সত্যিকারের অ্যাক্সেস পাওয়া সম্ভব নয়। সে তার নিজের অ্যাক্সেস পায় কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। সেই প্রসঙ্গে যদিও দেরিদা এখানে আসছেন না, এখানে সেটা খুব বেশি প্রাসঙ্গিক নয়, যেহেতু এটা দুঃখের গল্প এবং এক ধরনের শোক পালনের রচনা। And yet Barth himself is no longer there. We must hold fast to this evidence, to its excessive clarity. মানে এটা, এর থেকে বড় জাজ্জল্যমান ঘটনা কিছু নেই যে সে নেই, তার এই অনুপস্থিতি একটা বিরাট ব্যাপার। এই অনুপস্থিতি শব্দটাও আমাদের কি বলে, শক্তির একটা প্রিয় শব্দ ছিল। ক্বচিৎ ব্যবহার করেছেন, কিন্তু একাধিকবার ব্যবহার করেছেন। একটা শব্দ যদি একাধিকবার খুব ক্রুশিয়ালি কেউ ব্যবহার করে, সেটা তার ট্রেডমার্ক বা তার ট্রেট হিসেবে ধরা যেতে পারে। হ্যাঁ, যে আমার অনুপস্থিতির সুযোগে বলে একটা কবিতায় আছে, যে কলকাতায় সে যখন ছিল না, সেটা একটা সুনীল গঙ্গোপাধ্যায়েরই ভাষ্যের একটা নতুন অবতারণা শক্তি নিজের মতো করে করেছেন। কারণ কলকাতাটা তো শক্তির নয়, কলকাতাটা সুনীল গাঙ্গুলির ছিল এক সময়। এটা আমি একটা মাইথোলজিক্যালি ভাবি আর কি, এটা নিয়ে আমি কখনো পারলে আলোচনা করব। And yet Barth himself is no longer there. We must hold fast to this evidence, to its excessive clarity. To its excessive clarity, এটা এত স্বচ্ছ দেরিদার মাথাটা, যে যখন খুব সেন্টিমেন্টাল স্পেসেও থাকেন তখন এত সায়েন্টিফিক কথা বারবার উল্লেখ করে দেন, সেটা এক ধরনের উইজডম থেকেই সম্ভব, এক ধরনের ফিলোসফিক্যাল আউটলুক থেকেই সম্ভব। এই অন্য ছাড়া হয় না, এই ছাড়া অন্যভাবে হয় না। অ্যান্ড কন্টিনিউয়ালি রিটার্ন টু ইট অ্যাজ ইফ ইট ওয়ার দ্য মোস্ট সিম্পল, এবং ক্রমাগত আমাদের এই কেন্দ্রেই ফিরতে হবে, যেটা হচ্ছে এমটিনেস। হ্যাঁ, অ্যাবসলিউট এমটিনেস অফ দ্য আদার, পার্টিকুলার দিস আদার আর কি। হ্যাঁ, যে মারা গেছে এবং যার শোক আমরা পালন করছি, তার অনুপস্থিতি। হ্যাঁ, অনুপস্থিতি একটা ক্রিস্টাল, একটা মানে বজ্রের মতো একটা শূন্যতা আর কি। হ্যাঁ, একদম ভীষণ বিস্ফোরক তার ক্ষমতা। অ্যাজ ইফ ইট ওয়ার দ্যাট অ্যালোন হুইচ while withdrawing into the impossible still gives and allows for thought. মানে এই যে তার অনুপস্থিতি, এটা যখন প্রত্যাহার করে নিচ্ছে, এই যেমন প্রত্যাহার করে নিচ্ছে ইনটু দ্য ইম্পসিবল, যে যেখানে আমি কোনো অ্যাক্সেস পাবো না, আমি তাকে নিয়ে লিখতেও সেই অর্থে পারবো না, কিন্তু লেখা যেহেতু সবসময় একটা সম্ভাবনা, প্রতিশ্রুতি, তা আমি তো লিখবই। স্টিল গিভস অ্যান্ড অ্যালাউস ফর থট, তাহলে এই চিন্তার একটা অবকাশ করে দিচ্ছে, সেই শূন্যতা ইটসেলফ, সেই ভরাটটা নয়। এইবার আমি শক্তির কবিতাটার মধ্যে যাচ্ছি, সেটা কোথায় আবার রাখলাম। হ্যাঁ, শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা, মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। মানুষের মৃত্যু হলে মানুষের জন্য তার শোক পড়ে থাকে কিছুদিন। ব্যবহৃত জিনিসেরা থাকে, জামা ও কাপড় থাকে, ছেঁড়া জুতো তাও থেকে যায় হয়তো, বা পা দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে। অনুপস্থিতি আর মরা পদচ্ছাপ রেখে ওরা যাদের পিছনে ফেলে দিয়ে গেলে, তারা মনে করে তোমার স্বভাব স্মৃতি, তোমার ভালোর সীমাহীন, তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো, হতেও পারে না বলে মনে হয়। হতে পারে নাকি? মৃত্যুর দুদিন আগে তোমাকে কি সুন্দর দেখালো। এটা আমার এত প্রিয়, আমি এতবার পড়েছি।
এবং শক্তির কটা কবিতাই আর পড়ি আমি, হ্যাঁ, মানে আমার কাছে 6 খণ্ড প্রায় 7 খণ্ড আছে। এক বন্ধু উপহার দিয়েছিল, মানে সে ডিসকার্ড করছিল, বলল তুমি যদি না রাখো তো রাখতে পারো, বেচে আর পয়সা পাবো। এবার ওটা জয়দীপ দিয়েছিল আর কি, ওর গদ্য সমগ্রটা বোধহয় রেখে দিয়েছে খণ্ডগুলো। গদ্য সমগ্রর প্রতিও আমার একটু দুর্বলতা ছিল, আমি ইনসিস্ট করিনি, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ কবিতাটা আছে এবং অন্যান্য দু একটা বই ছিল সেটাও এদিক ওদিক হয়েছে, কিন্তু এই সংগ্রহটা রয়েছে, মানে সেটা একটা দুর্লভ সংগ্রহ। কিন্তু আমি ওইগুলো খুব যে সবসময় পড়ি, স্বভাবতই একটা পাঠকের একটা থাকে, সে কত আর পড়বে। মানুষের মৃত্যু হলে মানুষের জন্য তার শোক পড়ে থাকে কিছুদিন, এই উপলক্ষটা কিছুদিন থাকে। ব্যবহৃত জিনিসেরা থাকে, সঙ্গে সঙ্গে ওটা ফেলা যায় না, মানে ফেলতে হাত কাঁপে যে এই লোকটা নেই বলে এই সুযোগে সব মানে ফেলে দেবো। জামা ও কাপড় থাকে, ছেঁড়া জুতো তাও থেকে যায়। জামা কাপড় তো আলনায় থাকে, আলনা শূন্য করতে সময় লাগে, লোকে টার্গেট করে রাখে যে একটু আস্তে আস্তে এগুলো অপসারণ করব, ঘরটাকে শুদ্ধ করব, সেই মানুষটার অনুপস্থিতিটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করব। যে নেই সেটাকে ওইভাবে তো আঁকড়েও রাখা যায় না, তার স্মৃতি ইত্যাদি দিয়ে। আর আমরা তো নই যে টুটেন খামেনের নই যে মমি করে রাখবো বা স্মৃতি মানে পিরামিড করে রাখবো, মানুষের জায়গারও অভাব আছে। জামা ও কাপড় থাকে, ছেঁড়া জুতো তাও থেকেই যায়। ওই ছেঁড়া জুতো কিছুদিন থাকে, মানে ওটা ফেলতে অস্বস্তি হয়, ওটা চোখে পড়ে আর ডিস্টার্বও করে, মানে ওটার পাংটামের মতো একটা তার উপস্থিতিকে মনে করিয়ে দেয়। হয়তো বা পা দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে। এই লাইনটা তো কি মারাত্মক! এই লাইনটা অটোমেটিক রাইটিংয়েই একমাত্র এই ধরনের লাইনকে হঠাৎ নিয়ে আসা যায়, অন্যভাবে আনা যায় না। এইগুলো ক্যালকুলেটিভ মানে নির্মাণে হয় না, এটা অটোমেটিক আসে। হয়তোবা পা দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে। এই ট্র্যাডিশনটা আমাদের উঠেও গেছে, প্রায় এখন খুব কম বাড়িতে দেখা যাবে দেয়ালে পদচ্ছাপ আছে, যেহেতু ফটোগ্রাফি এসে গেছে অনেক দিন। ফটোগ্রাফি আসার অনেক পরেও এটা ছিল, এটা যেহেতু একটা রিচুয়াল বা একটা নিজস্ব ধর্মীয় এথনিক একটা ট্র্যাডিশান, ওটা পদচ্ছাপ খুব একটা অদ্ভুত একটা আমাদের ট্র্যাডিশান। এটা নিয়ে খুব বিস্তর আলোচনা উচিত, এবং রোলা বার্থ হয়তো এটা নিয়ে করতে পারতেন যে কী সাংঘাতিক এটা। এটা এক ধরনের চিত্রকলাও তো, এক ধরনের পেইন্টিং, মানে একটা এস্থেটিক অ্যাডভেঞ্চার, যে পায়ের ছাপ আলতা দিয়ে আমরা রেখে দিতাম। হ্যাঁ, এটা হচ্ছে লিখন এক ধরনের, হ্যাঁ, একদম আর্কিট্রেস এক ধরনের। অনুপস্থিতি আর মরা পদচ্ছাপ রেখে ওরা যাদের পিছনে ফেলে দিয়ে গেলে তারা মনে করে তোমার স্বভাব স্মৃতি তোমার ভালোর সীমাহীন। ওই মৃত্যুর পর আমরা যখন তাকে স্মৃতিচারণ করি, আমরা ভালো কথাটা বলার চেষ্টা করি, তার নেগেটিভ দিকগুলো সেই সময় মনেও পড়ে না হয়তো, বা মনে পড়লেও আমরা একটু অবদমন করি, কিন্তু তার মধ্যে থাকে মানুষ, কিন্তু ওইগুলোর দিকগুলো উল্লেখ না করলেও খুব একটা অসম্পূর্ণতার মনোকষ্ট থাকে, যে তার সীমাবদ্ধতাগুলো উল্লেখ করলে তাকে অনেক সম্যকভাবে বলা যায়, এবং তাতে তার চরিত্রটা খাটো হয় না, বরঞ্চ পূর্ণ মাত্রাটা পায়। যে একটা মানুষ তো রক্ত মাংসের শরীর, তার অনেক দোষ গুণ আছে, দোষটাও খুব ইকুয়ালি ইম্পর্টেন্ট। দোষটা দিয়ে তাকে খাটো করা হয় না, তাকে আরও বড় করা হয়। দোষটা মানুষের একটা গুণ, মানে বিশাল একটা গুণ, তার একটা বৈশিষ্ট্য, তার একটা ট্রেট, এবং তার একটা স্বতন্ত্রতা, ইউনিকনেস। দোষের চেয়ে যতটা ইউনিক, গুণে সে ততটা ইউনিক নয়। মানে গোপাল অতি সুবোধ বালকও তো ঠিক আছে, রাখাল আরও ইন্টারেস্টিং। আমাদের চরিত্রে যে রাখাল দিক, যেটা অনালোকিত, যেটায় আলো ফেলি না আমরা, সেই অন্ধকার দিকটা, হ্যাঁ, তোমার স্বভাব স্মৃতি তোমার ভালোর সীমাহীন, তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখন। এই যে সমগ্র, মানে উভ্র কমপ্লিট, মানে টোটাল যে ব্যাপারটা, টোটালটা সে মানে অল এনকম্প্যাসিং, কিন্তু ওটা আমরা আয়ত্ত করতে পারি না। ফলে হচ্ছে তোমার সমগ্র বলতে তোমার কালো দিকটা, তোমার অন্ধকার দিকটা, সেটা নিয়ে কখনো আলোচনা হয় না। তবেই তোমার সমগ্রের আমরা নাগাল পাবো। যদি তোমার খারাপ দিকটা বা বিতর্কিত বা কুটিল বা জটিল দিকটা, যেগুলো অবস্কিওর দিক আর ঘুণাক্ষর যে চরিত্র লক্ষণগুলো, সেগুলো আমরা দেখেও দেখি না বা ভুলে যাই বা মনে করি। তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো, হতেও পারে না বলে মনে হয়। হতে পারে নাকি, হতেও পারে না বলে মনে হয়, হতে পারে নাকি, এটা জীবনানন্দ দাশের মধ্যে একটা তির্যক, একটা শ্লেষ
একটা কি বলে বিষাদ ঝরা শ্লেষ উল্লেখ করছে আর কি। হতে পারে না কি যে ওটা কি আমরা কখনো মানে মিউচুয়ালি একটা এগ্রিমেন্টে আসতে পারবো যে তার খারাপ দিকটা নিয়েও আমরা সম্যক আলোচনা করব, এবং সেটা যার জন্য হয়তো আমাদের আনাতোল ফ্রান্স বলেছে, আমাদের কি বলে পরিত্যক্ত লেখক একজন মানে অবহেলিত মার্কুই দে সাদ সম্পর্কে বলেছে, এবং বার্থ পর্যন্ত বলেছেন যে সাদের গল্পটা মানে সাদের অবদান নিয়ে মানে ফরাসি সাহিত্যের ইতিহাসেই সে বাদ পড়ে গেছে। ওই খারাপ দিকটা, এটা সাদ একটা ব্যক্তি লেখক বলে নয়, এক সাহিত্যের নিজস্ব ধারার মধ্যে যে সাংঘাতিক যে মারণ চেহারা, তার যে ধ্বংসাত্মক চেহারা, সেই ধারাটাকেই বাদ দেওয়া, সেটা একটা ব্যক্তি হয়তো সেটা বেশি করে এক্সপ্লোর করেছে। সুররিয়ালিজমের পর কিছু কিছু তৈরি হয়েছে, সেটাও এক ধরনের একাডেমিকীকরণ হয়ে গেছে। মানে কেউ যদি, আমার তো প্রথম জীবনে প্রথম যখন আমি এনকাউন্টার করি দেরিদার লেখায় অতনা আর্ত বা সাদ, এদের প্রসঙ্গ দেখলে, ইভেন বার্থের লেখায় সাদের প্রসঙ্গ দেখলে মনে হতো এটা এক্সাজারেশন, এরা ঠিক ওই ধরনের মেজাজের লোক নয়, কিন্তু এরা প্রিটেন্ড করছে যে এদের লেখার সঙ্গে তাদের একটা আত্মীকরণ আছে, মানে আত্মিকতা আছে। এটা হওয়া সম্ভব নয়। দুজনের জীবনধারা, জীবনযাপনের ডিস্ট্রাকটিভনেসের কাঠামোগত বায়োগ্রাফিক্যাল ফোর্স পুরো কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু যাই হোক ওদের অ্যাকাডেমিক স্পেসেও এগুলো গৃহীত হয়েছে। যেমন আমাদের শৈলেশ্বর ঘোষ বলেছিলেন জীবনানন্দ একজন ক্ষতিকর কবি, কিন্তু ওই ক্ষতিকর কবি ওটা প্রতিষ্ঠা করা খুব কঠিন, এবং জীবনানন্দ দাশকে যতই অ্যাকাডেমিক্যালি গ্রহণ করুক, ইভেন শৈলেশ্বর ঘোষ হিমসেলফ আর কি, সে ক্ষুধার্ত হলেও সেও একটা প্রাতিষ্ঠানিক বা একটা একাডেমিক ভাষ্য ছাড়া কিছু দিতে পারেন। খুবই বাজে ভাষ্য, এত খারাপ লিখতো, মানে গদ্য বা প্রবন্ধ একদম তার মাথা ছিল না, কিন্তু ও ক্ষতিকর কবি বলে একটা জিনিস বলার চেষ্টা করেছে। বিষয়টা প্রসঙ্গটা ভালো, কিন্তু ওই ভালো আর কি, কোথাও শুনে একটা ভেবেছে এই গিমিকটা, কিন্তু ওটা ক্ষতিকর, কত ক্ষতিকর সেটা বলার মতো ওর কোনো বিদ্যা বা ইনসাইট কিচ্ছু ছিল না। কবিতা ভালো লিখেছে, ওই ঠিক আছে, ওই অবধি। গল্প বলেছিলে বটে, আর কোনো কাজ বাকি নেই, ঋণ নেই কারো কাছে, পাওনা নিয়ে করিনি তদবির। আমি সুখী, তুমি জানো সুখ কাকে বলে? সুখ সেই বিষণ্ণতা যে আমার কোলে বসে থাকে, অনন্যা একাকী কন্যা, সেও তার নিজস্ব গৃহের বারান্দায় বসে থাকে রাজার পুত্রের খেলাঘরে। এই যে সেও তার বারান্দায় বসে থাকে নিজস্ব গৃহের রাজার পুত্রের খেলাঘরে, এটা আসলে ওই মনে পড়ে, নিম অন্নপূর্ণা সেই মায়ের কথা মনে পড়ে এই বারান্দা প্রসঙ্গে। সে একটা মানে হত্যাকারী মা, সে মার্ডারার মা, সে সন্তানের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য সে খুন পর্যন্ত করবে। সেই রক্তকে, সেই খুন হওয়া মানুষটার রক্তকে সে মাসিকের রক্ত বলে চালাবে। মানে ওর ওটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ওর হাজব্যান্ডও যেন মেরেছে, কিন্তু কোথাও একটা ওই যেন সামনে বাচ্চাদের সামনে বলে, সবাই আসলে হয়তো জানতো যে মাই মেরেছে, হত্যা করেছে। ওই বারান্দায় বসে থাকে অনন্যা একাকী কন্যা রাজার পুত্রের, ও বসে ছোট মেয়ে খেলছে আর কি, যে রাজপুত্রর সঙ্গে তার বিয়ে হবে, কিন্তু এই যে রাজপুত্র ওই সেই বুড়োটা, মানে কি বলে নিম অন্নপূর্ণার সেই বুড়োটা যাকে ও হত্যা করেছে, মানে ওইটাই বিবাহ, খুনটাই ওখানে বিবাহ। কেসটা বুঝলে? এইটা হচ্ছে গল্প আর কি। তারও কাছে আমি এক বাতিল বাবার স্মৃতি ছাড়া কিছু নয়, অতীতের বিঘ্নও মধুর। অতীতের বিঘ্নও মধুর মানে ওই যে ঢুকে পড়েছিল রিলেশান, তার মধ্যে একটা বিচ্যুতি থেকে সন্তান উৎপাদন হয়েছে, ওই বিঘ্ন মধুর, যে ওই সন্তানটা এখন বসে রয়েছে আর সে আর বাবাকে চেনে না, কারণ তার স্বপ্ন আলাদা। তো সে একটা স্বপ্ন দেখছে যে একটা রাজকুমার এসে ঘোড়ায় চড়ে তাকে বিয়ে করে নিয়ে যাবে। সে রূপকথার ফর্মে তো আমরা ভাবি ছোটোবেলায়, খানিকটা হলেও হয়তো ওই ন্যারেটিভটা থাকে। মানে এবার বাতিল বাবার স্মৃতি ছাড়া কিছু নয়, ওর মনে হয় যেন মেয়ে আরেকটু আমাকে অ্যাটেনশান দিতে পারতো, আমি অসুস্থ, আমি কিছুদিন বাদে মারা যাব, কিন্তু সে ঠিক পুতুল খেলা নিয়ে ব্যস্ত, সে সবসময় আমার কাছে কী করে আসবে, বাচ্চার সে সেন্সই নেই। কমল কুমারের তোমার পিঞ্জরে বসিয়া সুখে আছে, যে বাবা সবে তার ওই 7-8 বছর কি 6 বছরের ছেলে, তার ওই ঘুনসি তাতে চাবি সে কাছা নিয়েছে, বাবার মৃত্যু হয়েছে, সে তো আর জানে না, সে একটা লোহার গেটে দরজায় খেলছে আর কি পা দিয়ে, মানে
খালি খেলছে, আর লোকে ভাবছে দেখেছো ওই অত শিশু, তার পিতৃহারা, তার কোনো বোধ নেই, সে বিয়োগান্তক গল্পটাই জানে না। সে কত বড় হয়ে বুঝতে পারবে যে বাবা কত ছোটোবেলায় হারিয়েছিলাম, অথচ তার আগের দিনও হয়তো বাবার কাছে ছিল, কিন্তু বাবার অ্যাবসেন্সটা ওকে ওই ইম্প্যাক্ট আর দিচ্ছে না। ওই ছোটোদের ওরকম হয়, আমাদেরও মনে আছে এরকম কত ঘটনা যে মৃত্যু স্পর্শ করতো না, অনেক বয়স হলে তারপর মৃত্যু স্পর্শ করে। খুব নিকট মৃত্যুও শিশুকে স্পর্শ করে না। নিজেকে সরিয়ে নিতে আজ পূর্ণ আছি বলে জানি না কখনো যদি পূর্ণতায় ইঁদুরের দাঁত চাম কেটে বসে আর ফুটো করে সজল বালিশ, তাহলে উজ্জ্বল তুলো বাতাস ভাসাবে, পঙ্গু অনর্থক দিন বৃথা চলে যাবে। দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাত চতুর্দোলা নিয়ে জম, অপমান লাগে, মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। এই শেষ লাইনটা এত অদ্ভুত। এইটা হচ্ছে আমাদের শেষ চিন্তা, মানে শেষ উচ্চাকাঙ্ক্ষা, যে মাকসাদ, যে মৃত্যুর পরে যেন শুয়ে আমাকে না নিয়ে যাওয়া হয়। মানে শায়িত অবস্থাটা এত খারাপ যে হেঁটে চলে যাব, তুষার ঝড়ের মধ্যে গিয়ে হারিয়ে যাব, ওখানে মিশে যাব, অন্তরিক্ষে মিশে যাব। আমি ওই দাহ করবে, পুঁতে দেবে, হ্যাঁ, গোড় দেবে, এইসব একটা ডেড বডি নিয়ে অনেক কিছু হবে, ফুল মালা হ্যান ত্যান। ওই যে আমাদের বেগম আক্তার বলেছে, এই চোখের জল দিয়ে ইয়ে করো, আমাকে ফুল দিও না। এইসব গান আমরা কত সেন্টিমেন্টাল। ও ঋত্বিক বলছে যেন হেঁটে চলে যেতে পারি, একদম ইয়েতির সঙ্গে দেখা করতে চলে যাব হেঁটে হেঁটে। মৃত্যু এরকম, মানে বরফ, তুষার যাত্রা আর কি, তুষার এরকম শক্তিটা ভাবতে পেরেছে। সাহিত্য ব্যাপারটা এত ভয়ঙ্কর, মানে তোমাদের মিশেল দো মতেন যেমন বলেছে না, যে ঘোড়ায় চড়া অবস্থায় যাতে আমার মৃত্যু হয়, ঘরে যাতে মৃত্যু না হয়, মানে আর বন্দি দশা, একটা পঙ্গু, হ্যাঁ, বেড রিডেন অবস্থাটা যেন না হয়। বিছানাটাই একটা অপছন্দের জায়গা, একটা চলমান মৃত্যু আর কি। মৃত্যুর পরও যেন হেঁটে যেতে পারি।